শুরু করো। ইউনিটের কাজের নিশ্চয়ই শিল্পী তো, তাহলে তো আমাদের তারাও তো ফোরামের মেম্বার, তাদের মধ্যে এই রকম দ্বিধাগ্রস্ত কেন? তারা যা সত্যি সেটা বলবে, না জানলে না বলবে। একজন শিল্পী মারা যাচ্ছে, আমি যদি জানতাম আমি ঘুরে যেতাম তার কাছে গেলামও না, একটা কথা বলে দিলাম। এবং প্রচুর ক্ষমতার অপব্যবহার হয় ফোরামে থেকে, প্রচুর লোক ক্ষমতার অপব্যবহার করে। আমি সত্যি মানে এর জন্য করি মানে শোকাহত। আমাকে যদি ব্যান করে দেয়, ব্যান করে দেবে। এমনি রাজনীতি চলে, যদি পলিটিক্স করে বের করে দেয়, বের করে দেবে, ঠিক আছে। দাদা, তুমি নিজেও ফেসবুকেও লিখেছিলে বা এখনো আর্টিস্ট ফোরামের বিভিন্ন গাফিলতির বিরুদ্ধে বারবার। আমার সঙ্গে হয়েছে, অন্যদের সাথে হয়ে একজন মারা গেল, তাহলে মারা যাওয়ার পর যদি আর্টিস্ট ফোরামের টনক নড়ে, আমি নিজের গলায় নিজেই মালা পরিয়ে বসে আছি যে আমারটা প্লিজ একটু দেখো। কারণ আমি একটা প্রোডাকশানে কাজ করাকালীন হসপিটালাইজ হলাম, আমি তাদের বলছিলাম আমার শরীর খারাপ লাগছে, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। আমি সেই সময় বলতে পারছি না, আমার ফোরামের মেম্বার দাঁড়িয়ে, সেক্রেটারি দাঁড়িয়ে। ঠিক আছে, একটা প্রোডাকশানে হতেই পারে, দেখে নাও, একটা প্রোডাকশানে হতেই পারে। তারপরে আমাকে যখন তারা প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে, তোমার ধুলো ধুয়োতে যখন শ্বাসনালীতে প্রবলেম হয়েছে, 2-3 মাস তোমাকে ডাক্তার, হসপিটাল আমার কাছে রয়েছে তো সমস্ত, হসপিটাল বলছে তুমি যেও না, তুমি এসো, আমরা প্রিকশন নিয়ে কাজ করব। ওইখানে যাওয়ার পর প্রথম স্কেডিউলে যতটা ধুলো ধুয়ো ছিল তার থেকে ট্রিপল মানে 10 গুণ করে দেওয়া হলো। সেখানেও সেক্রেটারি উপস্থিত ছিল। আমার যে কী অস্বস্তি হচ্ছিল আমি তার দিকে মুখাপেক্ষী ছিলাম, একটা টু শব্দ করেনি। সেই প্রোডাকশানের লাস্ট দিন, লাস্ট শট দেওয়ার আগে গালি গালাজ, হারামে টাকা নিস কেন কথা বলা হলো। আমাকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো। আমি মেল করে বেরোলাম 16 মার্চে। আজকে রাহুলদা গেছে কখন? আজকে যদি তখন প্রিকশন নেওয়া হতো যে একটা শিল্পীর নিরাপত্তার দায়িত্ব খানিকটা হলেও প্রোডাকশানকে নিতে হবে, তাহলে অ্যাম্বুলেন্সটা থাকতো, একটা অত দূরে শুটিংয়ে গিয়ে বাইরে আউটডোরে বিশেষ করে থাকতো, একটা ডাক্তার থাকতো। জল থেকে উঠে আসার পর দাবি করছে যে শ্বাস প্রশ্বাস চলছিল, আমার দাদা চলে যেত না, রাহুলদা যেত না। তাই জন্য আগে নিজের মালা নিজে পরিয়ে নিয়েছি। অনেকে বলেছে এখন বলছো কেন? কখন বলবো? মরে যাওয়ার পর। আমি কমপ্লেন করেছি, আমার দোষ কি? আমি বেঁচে আছি তাই। আমার আরও এই যে কথাগুলো বলছি তার মধ্যে থেকে খুঁত খুঁজে, ভুল খুঁজে বা মনের মধ্যে আক্রোশ পুষে রেখে আমাকে কি করা হবে? ব্যান করা হবে, প্রডিউসারদের বলা হবে একে নিও না, বেশি কথা বলছে। আলটিমেট প্রচুর আর্টিস্টকে তো ঘরে এমনিই ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি অন্তত প্রতিবাদটুকু করে ঘরে ঢুকি। মানে এটা তুমি বলতে চাইছো যে শিল্পীদের নিরাপত্তা বা সুরক্ষার কথাই আর্টিস্ট ফোরাম বলছে, তারাই কোথাও গিয়ে নিরাপত্তা দিতে পারে? নিরাপত্তার কথা বলেছে কোথায়? বলছে তো চলে যাওয়ার পর। তার আগে তো আমি তাদের নক করেছি, বারবার দরজার মধ্যে ধাক্কা দিয়েছি। ফোরামের সেক্রেটারি দাঁড়িয়েছিল ওই শুটিংয়ে, আমার সঙ্গে একসাথে শুটিং করেছি আমি, রাহুলদা, ফোরামের সেক্রেটারি। রাহুলদা তাও একবার আমাকে জিজ্ঞেস করেছে, কী রে ঠিক আছিস, কেমন আছিস? তারা হসপিটালে থাকাকালীনও জিজ্ঞেস করে না, আমি তাদের মেম্বার, জিজ্ঞেস করে না। এখন আমি রিনিউয়াল করিনি এই বছর। আপনাদের এই সভায় কতটা সুফল পাবেন বলে মনে হচ্ছে? এইটা যারা বড়রা ডেকেছে তারা জানে। আমাকে বলা হয়েছে একটা প্রতিবাদ, আমি প্রতিবাদে এসেছি। আমি কোথাও হাঁটতে যাব না। এই হাঁটা আমার কাছে মনে হয় না খুব ফলশ্রুতি হবে। আমাদের নিজেদেরকে আগে প্রশ্ন করতে হবে, নিজেদের ভয় কাটাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলাকে মানুষ জানতোই যে অন্যায়ের প্রতিবাদ করে। আজকে বাংলা এমন একটা জায়গায় গেছে যে প্রতিবাদই করতে পারছে না, খালি একা করে দেওয়া হচ্ছে। এই মানুষটা বেশি কথা বলছে, আমি বেশি কথা বলছি, আমি প্রতিবাদ করছি। তুমি আমার সঙ্গে না বললে তুমি আমাকে চুপ করিয়ে দিতে পারো না। সমাধান কি বলে মনে হয়? সমাধান খুব সহজ, খুব সহজ। একে অপরের কাঁধ ধরে চললেই সমাধান হবে। একটা কমপ্লেন হলে তাকেই যে আমাকে গুরুত্ব দিতে বলছি না, অন্তত কথাটুকু শোনো, তার কথাটুকু বসে কথাটুকু কী হয়েছে বলতো। আমি যে সব সত্যি কথা বলছি এমন নাও হতে পারে, তো কথাই তো শুনতে চাইছে না। তারা বলছে প্রডিউসার বসতে চাইনি। এটা কোনো কথা হলো? আমি ফোরামের মেম্বার, তুমি আমার কথা শুনবে না যে বসতে চায় কি চাইনি? আমাকে ফেডারেশন ইম্ফা আশ্বস্ত করছে ঠিক আছে আমরা দেখছি। এর থেকে লজ্জার কি হতে পারে?
মানে শুধুমাত্র প্রযোজনা সংস্থার বিরুদ্ধে যে দোষটা দেওয়া হচ্ছে, মানে আর্টিস্ট ফোরামেরও এতে যথেষ্ট। দেখো, রাহুলদার ক্ষেত্রে ব্যাপারটা অন্য, প্রযোজনা সংস্থার প্রচুর গাফিলতি আছে। আমরা কেউই এটাকে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না। একটা সুস্থ মানুষ, আর এখানে যে রাহুলদার জন্য যেভাবে সেখানে যে দাঁড়াতে হবে সেটাই ভাবতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে হয়তো আমাদের কোনো সিনিয়র কেউ কিছু হয়েছে বা কিছু, তার জন্য আমরা হয়তো এসেছি। যেটা যে রাহুলদার জন্য হচ্ছে সেটা আমরা এখনো পর্যন্ত মানে এখনো রেজিস্টারই করতে পারছি না ব্যাপারটাকে। কিন্তু আমার মনে হয় যে অ্যাজ এ কলিগ, অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, ইভেন অ্যাজ এ ফ্রেন্ড অফ হিজ অ্যান্ড ওর ফ্যামিলির জন্য এটা জানা উচিত যে কি হয়েছিল আর কেন হয়েছিল, সব থেকে বড় কথা। আর ভবিষ্যতে যাতে এটা না হয়, যাতে আমরা একটা প্রসেস ইমপ্লিমেন্ট করতে পারি, আর সেটা একটা খুব স্ট্রিক্ট প্রসেস হওয়া উচিত। আর এটা খালি অ্যাক্টারদের বলে না, এই ঘটনাটা তো ভবিষ্যতেও কোনো টেকনিশিয়ানের সাথে হতে পারে, যে কোনো কারোর সাথে হতে পারে। সো আমার মনে হয় যে একটা প্রসেস ইমপ্লিমেন্টেশন খুব দরকার। একটা প্রসেসের ইমপ্লিমেন্টেশন ইজ মাস্ট, যাতে ভবিষ্যতেও আমাদেরকে এরকমভাবে এসে আবার দাঁড়াতে না হয়। প্রোডাকশন হাউস থেকে এখনো যথাযথ উত্তর পাওয়া যায়নি, সেই জন্যই আজকে গিয়ে এফআইআর করা হচ্ছে। আমাদের এটাই হলো, এফআইআরটা করানো হচ্ছে এই জন্য যাতে আমরা সেই রকম যাতে আমাদের স্যাটিসফ্যাক্টরি উত্তর যাতে আমরা পাই, সেটা পুলিশ আমাদের হেল্প করবে। তাই জন্যই আমরা তাদের কাছে গিয়ে আবেদন করছি। আমরা মিছিলে এসেছি একটাই কারণে, যে এই যে ঘটনাটা ঘটার পরে যে প্রোডাকশন টিম, এই পুরো যারা এই কাজটা করছিল তাদের কথায় এত অসঙ্গতি। তারা 5 জন 5 রকমের কথা বলছে, এবং আজকে একটা কথা বলছে, কালকে অন্যরকম কথা বলছে, এবং ফলস ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টাও হয়েছে। তো এইটার বিরুদ্ধে আমাদের সরব হওয়া এবং জানতে চাওয়া যে কেন এটা করেছো তোমরা, তার একটা কৈফিয়ত দাও, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জানাও যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। আচ্ছা, কোথাও কি অভিনেতা অভিনেত্রীরা সেফ নয়? কোথাও গিয়ে দেখা যাচ্ছে তাতে সেফটি একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আদৌ কি তাই? সবাই কি সেফ? এখানে আমি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীর কথা বলবো না, যারা ফ্লোরে কাজ করেন, যারা শুটিংয়ের সঙ্গে ইনভলভ হন, সেটা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, টেকনিশিয়ানরাও, তাদের বেসিক সেফটির যে কতটা প্রয়োজন সেটা এই ঘটনাটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং এইটা তো দুম করে একদিনে এটার একটা উপায় বা একটা সলিউশন হবে না। এটা সকলে মিলে এক জায়গায় হয়ে, এটা আমি কোনো শুধুমাত্র প্রডিউসাররাই দায়ী বা শুধুমাত্র ডিরেক্টররাই দায়ী বা শুধুমাত্র অভিনেতারাই দায়ী এরকম মনে করার কোনো কারণ নেই। সবাই সম্মিলিত হয়ে এক জায়গায় এসে আমাদের বেসিক নিরাপত্তার জন্য, শুধুমাত্র অভিনেতা, আবারও বলছি, শুধুমাত্র অভিনেতা নয়, সকলের যারা কাজ করছে শুটিংয়ের ফ্লোরে, তাদের সকলের নিরাপত্তার জন্য একটা বেসিক অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, একটা বেসিক গাইডলাইন থাকা উচিত। এবং কোথাও দেখা যাচ্ছে কেউ বলছেন যে অনেক প্রতিকূল পরিস্থিতিতে তাদেরকে দিয়ে জোর করে সিন করানো হচ্ছে, যেটা তাদের উপরও নির্ভর করে থাকছে না। তো তুমি এই বিষয়ে কি বলতে চাইছো? সেটা খুবই অনুচিত। সেরকম পরিস্থিতি যদি হয়, কেউ যদি শট দেওয়ার বা শট নেওয়ার জায়গায় না থাকে, তাহলে জোর করাটা কখনোই কাম্য নয়। আমি যে এই লাস্ট 16 বছরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার সঙ্গে এরকম ঘটনা কখনোই ঘটেনি যে আমার সম্মতি না থাকা সত্ত্বেও আমার কোনো অসুবিধে হচ্ছে, তাও আমাকে জোর করে শট দিতে বলা হচ্ছে। এটা আমার পরিচালকেরা বা আমার সঙ্গে যেই প্রোডাকশন টিমেরা কাজ করেছে তারা কখনো করেনি। আমি পার্সোনালি ভুক্তভোগী নই। যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা খুবই অন্যায়। আজকে আমরা এখানে রাহুলের জন্য তো উপস্থিত হয়েইছি, সাথে আমরা এটাও চাই যে আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ান সবার একটা সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট, এটা অভাব আছে। নাহলে আজকে যদি সেটা থাকতো তাহলে হয়তো রাহুলকে আমরা হারাতাম শুটিং করতে গিয়ে। রাহুল আসবে না ফিরে এটা ভাবা যায় না, 2026-এ দাঁড়িয়ে অন্তত ভাবা যায় না। ভয় পেয়ে তো ক্ষতি হচ্ছে, ভালো তো কারো হচ্ছে না। কাজও কাজের জায়গাতেই থাকবে, কিন্তু এখন যদি আমরা এই প্রতিবাদটা না করি তাহলে কিন্তু আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেটা আমি চাই না বা আমরা চাই না। দেখুন, একটা জিনিস আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক এভিডেন্স, যেটা পোস্টমর্টম থেকে জানা গেছে। আমাদের সেটাকে সত্যি হিসেবেই বাকি তদন্তের দাবিতে আমরা আজকে পথে নেমেছি, এবং যারা কনসার্নড পারসনস তাদের মনে হয়েছে একটা এফআইআর করা দরকার, সেটা আজকে হয়েছে। এবং সেই এফআইআর এবং পুরো ব্যাপারটা যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় সেটার দাবিতেই আজকে আসা।
অ্যাকচুয়ালি এক পক্ষ বলছেন যে ইলেকশনে অনেকেই চুপ আছেন কারণ তাদের কাজ যাওয়ার ভয়। এটা কি? দেখুন, কে কী চুপ আছে সেটা তো বলতে পারবো না। আমার কাজ যাওয়ার ভয় নেই, তাই আমি এসেছি এখানে। এবং আমার মনে হয় যে এখানে যতজন এসেছেন এখানে তাদের প্রত্যেকেরই কাজ যাওয়ার ভয় নেই। তারা এসেছেন এখানে এবং তারা সঠিক জিনিসের তদন্ত চান। মানে এখানে শুধু আমি নেই, আপনারা দেখতেই পাচ্ছেন কতজন আছে। এটাও ধরে নিতে হবে যে তাদেরও কাজ যাওয়ার ভয় নেই। রাহুল আর প্রথম ছবি তুমি যে আমার যেরকম হিট হয়েছে সেরকম কিন্তু তোমার পরিচালনায় একাডেমি অফ ফাইন আর্ট রাহুলদার অভিনীত শেষ ছবি, এটাও কিন্তু এটাকে কীভাবে দেখছো? তো এটা তো খুব খারাপ লাগারই বিষয়, কারণ ঘটনার দুদিন আগেই আমার সাথে রাহুলদার কথা হচ্ছিল। আমরা একটা এই ছবির প্রিকুয়েল নিয়ে ভাবছিলাম, তো সেটা নিয়ে আমার কথাবার্তা চলছিল। তো তারপরে উনি বলেছিলেন যে ফিরে তোর সাথে আমি দেখা করছি, আমি বাইরে আছি। তো সেই দেখাটা আর হয়নি। তো কী বলবো, মানে সেটা সত্যি আর কিছু বলার নেই এই ব্যাপারে। হ্যাঁ, আমি কাজ করেছি ওর সাথে, স্বপ্ন উড়ান স্টার জলসায় হতো। আমরা সারা রাত শুটিং করেছি, মানে খুব হৈ হৈ করে শুটিং করেছি। কোনোদিনও এরকম বিপর্যয়ে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে হবে। আমার মানে ওরা আমার দুজনেরই 4টের সময় প্যাক আপ হয়েছে, ভোর 4:45 সময় আমরা চা খেয়েছি। ওকে ওর গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপর তো এমনি দেখা হতো, NT1 এখানেও সব জায়গায় দেখা হতো। আর্টিস্ট ফোরামের অনুষ্ঠান হলে, মিটিং হলে দেখা হতো। তারপরে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর ও সমানে মানে খোঁজ নিচ্ছে, ইয়ে করছে যে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। মানে এইরকম ভালো অভিজ্ঞতা ওর সাথে আমার। আরও বেশি অভিজ্ঞতাটা আরও বাড়লো, সেটা হচ্ছে তিলোত্তমার ওই ঘটনার পর থেকে। ওইটার মধ্যে, ওই গ্রুপটার মধ্যে আমিও ছিলাম। প্রায় রোজই কথা হতো। তারপরে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে করেছি, যার জন্য তিলোত্তমায় এত বেশি হেঁটেছি বলে আমার সাথে কথা হওয়ার পরেও আমাকে কাজ দেওয়া হয়নি। বললো আপনি এত ফোকাস, তিলোত্তমার জন্য এত প্রতিবাদ করেছেন, ওপরওয়ালার বাড়ানো আছে, আপনাকে নেওয়া যাবে না। আমি ওটা রাহুলকে বলেছিলাম, রাহুল বলে এইখানে এরকমই, এগুলো ছেড়ে দাও তুমি, ইয়ে থাক, ওগুলো করে উত্তরই দিতে যাও না। এটা হচ্ছে এখানে এরকম নিয়েই আমাদের কাজ করতে হয়, কত কিছু সহ্য করতে হয়। এই কথাটা বলেছিল, কত কিছু সহ্য করতে হয়। আমিও জানি রে, কত কিছু সহ্য আমাদের করতে হয়। কিন্তু এটা যে অসহ্য হয়ে গেল, মানে সহজে জীবনটাকে হাতে ধরে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হলো, এর তো কোনো ক্ষমা নেই। অন্তত আমি তো ক্ষমা করতে পারবো না। একটা প্রোডাকশন ইয়ে, তারা যখন একটা কাজের জন্য শিল্পীদের নেন, তখন তো যতক্ষণ না প্যাক আপ হচ্ছে, যতক্ষণ না সে কলকাতায় আবার ফিরছে, তো প্রোডাকশনেরই তো দায়িত্ব থাকে নাকি। আমি তো বাড়িতে ছিলাম, আমি তো কলকাতায় ছিলাম, আমি তো স্পটে ছিলাম না। আমাকে রাম বলেছে একটা, শ্যাম বলেছে একটা, আমি মাথায় বসে আছি, অথচ আমি রাম শ্যামের কথাটা গুরুত্ব দেব। আমি এবার খোঁজ নেব না যে 1 ঘন্টা একটা মানুষ জলে ছিল না। কারণ পোস্টমর্টেম রিপোর্ট আমরা কিন্তু পোস্টমর্টেমটা করিনি, তাই না? আমরা কেউ করিনি, কোনো আর্টিস্টরা আমরা পোস্টমর্টেম করিনি। পোস্টমর্টেম করেছে কে? যারা অভিজ্ঞ এই বিষয়ে, তারা বলেছে এত বালি, তুমি 10 মিনিট একটা জলে থাকবে, 2 মিনিট একটা জলে থাকবে, আর তুমি ওখানে 1 ঘন্টায় হাতড়াবে বাঁচার জন্য, একরকম তো বালি থাকতে পারে না। এটা তো বাচ্চা ভোলানো, ঠান্ডা ঘরে বসে বসে আমি একটা করে বাইট দেবো, এটা তো চলতে পারে না। হ্যাঁ, এটা তো বলা হচ্ছে, এটা সবসময় বলা হচ্ছে, মানে সব দোষ হচ্ছে আর্টিস্টদের, ওনার কোনো দোষ নেই। মানে আমি এতদিন ওর সাথে কথা বলেছি, এতদিন কাজ করেছি, আজ পর্যন্ত দেখিনি রাহুল কোনো ডিরেক্টরকে বলেছে যে আমি এটা করব। এখন তো ও নেই না। কালকে আমি যদি খুন হয়ে যাই, আপনি আমার মুখে একটা কথা বসিয়ে দেবেন, কেউ তো শোনেনি আপনার সাথে আমার কি কথা হয়েছে, আপনি বলবেন উনি কিন্তু এটাই বলেছিলেন, তাই না? এখন তো রাহুল নেই, এখন তো খলাম করছি, মানে যার যেটা মন চাইছে সে সেটা বলে দিচ্ছে। কখনোই রাহুল এটা বলতে পারে না, কারণ আমার ফুটেজ আছে আমার কাছে, আমি দেখেছি। ও রীতিমতো ঘুরপাক খাচ্ছে একটা 2 হাতে 2টো আইসক্রিম নিয়ে, আর ও বলতে চাইছে মানে ওটা না যেতে, ওকে জোর করে ওখানে নামানো হয়েছে। মানে অনেক সত্য কিছু ও জেনে গেছিলো আমার মতো প্রতিবাদী বলে। আমিও প্রতিবাদী, কালকে আমিও খুন হয়ে যেতে পারি, এবং আপনি লিখে রাখুন আগামীকাল থেকে আমি কোনো কাজও পাবো না।